দুর্নীতির কারণে দুর্ভিক্ষ হয়েছিল দেশে, কিন্তু সেই জাতিকে অতি অল্প সময়ের মধ্যে আবার একদিকে কৃষিতে বিপ্লব করে অন্যদিকে শিল্পের বিপ্লব নিয়ে এসে অর্থনীতির একটা আমূল পরিবর্তন, কাঠামোগত পরিবর্তন করে তিনি বাংলাদেশের অর্থনীতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে গিয়েছেন। আমরা মনে রাখতে হবে যে আওয়ামী লীগ একটা ভ্রান্ত সমাজতান্ত্রিক নীতির কথা বারবার করে বলেছে এবং 1972 সালে তারা সমাজতন্ত্র প্রতিষ্ঠা করতে অথচ তারা নিজেরাই জানতো না যে সমাজতন্ত্রটি কিভাবে করতে হয়। এমনকি যাদেরকে পরিকল্পনা কমিশনে অত্যন্ত জ্ঞানী অর্থনীতিবিদ ছিলেন তারা সেই সময় যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল, তারাও কিন্তু সমাজতান্ত্রিক অর্থনীতির সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা ছিল না, পুঁথিবিদ্যা ছিল, বই পড়েছেন, কিন্তু বাস্তবে সমাজতান্ত্রিক অর্থনীতি কিভাবে চলতে পারে, তাই কি করে প্রতিষ্ঠা করবে এই সম্পর্কে তাদের ধারণা ছিল। আর সমাজতান্ত্রিক অর্থনীতিকে চালু করতে হলে সবার আগে যে জিনিসটা প্রয়োজন তার একটা পার্টি, একটা দল, যে দলটাকে দিয়ে সেই সমাজতান্ত্রিক অর্থনীতিকে মাঠে বাজারে নিয়ে গিয়ে প্রতিষ্ঠিত করা সম্ভব হবে। আওয়ামী লীগ তো সেই দল, যে দল সমাজতন্ত্রে বিশ্বাসই করতো না। এটা জয় ভালো করে জানেন, they were not believers in socialism, কিন্তু তারা সমাজতন্ত্রের কথা বলে সমাজতন্ত্র করতে না। সমাজতন্ত্র করতে গিয়ে তারা যেটা করলো শুধুমাত্র জাতীয়করণ করলো আপনার আর্থিক প্রতিষ্ঠানগুলোকে, আর কিছু বড় বড় কারখানাকে তারা ন্যাশনালাইজেশনে নিয়ে গেল। ফলে হলো কি সেখানে আরো দুর্নীতি বাড়লো। যাদেরকে দায়িত্ব দেওয়া হলো তারা সমাজতান্ত্রিক অর্থনীতি কিছুই জানতো না। ফলে যারা দায়িত্ব প্রাপ্ত হলো সেই প্রতিষ্ঠানগুলো চালাতে, সেই প্রতিষ্ঠানগুলোকে একেবারে লোকসানের প্রতিষ্ঠানে চলে গেল। এমনকি শেখ মুজিবুর রহমান সাহেব আদমজি জুটমিলে গিয়েছিলেন দেখতে, সবাই বলছে যে আদমজি জুটমিল নষ্ট হয়ে যাচ্ছে, গিয়েছিলেন দেখতে, দেখে একটু ওখানে মিটিংয়ে বসেছিলেন। সবাইকে দেখে বললেন তোমরা তো অর্থনীতিবিদরা, তোমরা সবাই বলেছিলে এক আদমজি জুটমিল নিয়ে নিজে বাংলাদেশ চলবে, কারণ সে আদমজি জুটমিল এখন 2 কোটি 3 কোটি টাকা আমাদের বর্তমানে দিতে হয় কেন? অর্থাৎ তারা লুটপাট করে এমন একটা জায়গায় নিয়ে গেছিল যে সমস্ত ন্যাশনাল প্রতিষ্ঠানগুলো তখন মাতাবাড়ি প্রশাসন হয়ে গিয়েছিল এবং প্রায় লোকসানের প্রতিষ্ঠান করেছিল। এইভাবে কাঠামোগত যে অবস্থা তৈরি হয়েছিল সেটা ছিল একটা দুর্নীতি, লুটপাট, অব্যবস্থাপনার একটা কাঠামো। সেইখান থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এটাকে নিয়ে আসলেন একটা সম্পূর্ণ মৌলিক ফান্ডামেন্টাল চেঞ্জেস নিয়ে আসলেন। তিনি এটাকে বললেন যে তাকে মিশ্র অর্থনীতি দেশ হবে এবং ভবিষ্যতে সেটা মুক্ত বাজার অর্থনীতিতে যাবে। বেসরকারি বিনিয়োগ তিনি আবার শুরু করেছিলেন, যার ফলে অর্থনীতির নতুন একটা উদ্যোগ শুরু হলো। এই যে আপনার কৃষির কথা এখানে ট্রেনিং করেছেন, যে আপনার জমি ব্যাপারে তিনি কিন্তু উদ্যোগ নিয়েছিলেন যাতে করে আপনার ল্যান্ড রিফর্ম করা যায়, জমির একটা সংস্কার করা যায়, সে উদ্যোগ নিয়েছিলেন, আইনও করেছিলেন এবং অন্যান্য বিষয়গুলো আপনি দেখেছেন। প্রত্যেকটা ব্যাপারে তিনি একেবারে সেই সূক্ষ্মভাবে যে বিষয়গুলো দিয়ে দেশের উন্নয়ন করা যাবে, একদিকে কৃষি উন্নয়নের অন্যদিকে শিল্প উন্নয়ন করা সেই বিষয়গুলো দিকে তিনি নজর দিয়েছেন। আমি সেখানে খুব বেশি যেতে আমি এক কথা যেটা বলতে চাই যে শহীদ জিয়াউর রহমান 1975 সালে দায়িত্ব গ্রহণ করার পরে বাংলাদেশের অর্থনীতিকে নতুন দিক খুলে দিয়েছিলেন। এবং সবাই জানেন যে বিদেশি কর্মীদের পাঠানো গার্মেন্টস এবং সেই সঙ্গে দেশে উৎপাদন বৃদ্ধি করার জন্য, উন্নয়নের জন্য, অবকাঠামো উন্নয়নের জন্য তিনি পিছিয়ে পড়া এলাকাগুলোতে তিনি ডেভেলপমেন্ট বোর্ড তৈরি করেছিলেন। পাহাড়ি এলাকায় তিনি হিল ট্যাক্স ডেভেলপমেন্ট বোর্ড তৈরি করেছিলেন। রাজশাহীতে তিনি রাজশাহী ডেভেলপমেন্ট বোর্ড তৈরি করেছিলেন, যেগুলো মাত্র 2% ইন্টারেস্ট রেটে আপনার তখন শিল্পে বিনিয়োগ করার জন্য কর দেওয়া শুরু করেছিলেন। উনি মাঠে চলে গিয়েছিলেন একদম মানুষের কাছে। তিনি ঘোষণা করেছিলেন তাই করেছিলেন। শতাব্দী রাজনীতি আপনার শুধু বক্তৃতা দেওয়া, পল্টন ময়দানে তারপরে ইলেকশন করে ক্ষমতায় গিয়ে আর কোনো কাজ না করা, এখান থেকে তিনি গোটা জাতিকে সরিয়ে নিয়ে চলে গিয়েছিলেন একদম মাঠে। সেখানে তিনি কৃষকদের সঙ্গে পায়ে হেঁটেছেন, তিনি খাল কেটেছেন, খালঘর কর্মসূচি করেছেন। তিনি রাত্রি যাপন করতেন জেলাগুলোতে, থানাতে, এমনও গেছে বহু, এবং সেইখানে তিনি বসে বসে পথ সিদ্ধান্ত দিতেন।
তিনি একটা নতুন কাজ শুরু করেছিলেন, যেটা মানুষ শেষ করতে পারেনি, যে প্রত্যেকটি জেলাতে, 19টা জেলা ছিল, জেলাতে তিনি ক্যাবিনেট মিটিং এর ব্যবস্থা করেছিলেন। যে ক্যাবিনেট মিটিং যেটা হয়, যেখানে সব সিদ্ধান্ত হয় দেশের সরকার করে, সেই মিটিং তিনি নিয়ে চলে গিয়েছিলেন জেলায়। এবং মনে আছে দিনাজপুরে তিনি নিয়ে মিটিংয়ে গেলেন, সেইখানে কারা থাকতেন যে ওই জেলার উন্নয়নের সঙ্গে যারা জড়িত সমস্ত প্রতিষ্ঠান গ্রহীরা থাকতেন, মন্ত্রীরা থাকতেন, আপনার ডিপার্টমেন্টের চিফরা থাকতেন, ব্যাংকের চিফরা থাকতেন। ওইখানে বসেই তিনি সিদ্ধান্ত দিতেন, এটাই করতে হবে, এই করতে হবে, এটা করবো, এটা করবো, এটাই হবে। অর্থাৎ তিনি একটা মাঠ পর্যায়ে থেকে তিনি উন্নয়নকে তিনি নিয়ে আসার চেষ্টা করেছেন, উঠিয়ে নিয়ে আসেন। যার ফলে দেখুন, এই মানুষটাকে কেউ ভুলতে পারে না। আমি কৃষি ব্যাপারে একটা ছোট্ট গল্পটা সত্যি ঘটনা আমাদের বলতে চাই, যে 1986 সালে সম্ভবত আমার বড় বন্ধু তার বাবা মারা গেলেন দিনাজপুরের বিরল থানায়, জগৎপুর নামে। তা আমি গিয়েছিলাম সেই সময় তার বাবার দাফনের জন্য। আমি সন্ধ্যার পরে দাফন করে আসার পরে আমি গ্রামে একটু হাঁটছি, ওই গ্রামটাতে হাঁটতে গিয়ে আমার একটু পানি পিপাসা পেয়েছিল। আমি পাশে এক কৃষকের বাসায় ঢুকেছিলাম। বাসায় ঢুকে বলে যে আমাকে একটু পানি করেন। ঘরের মধ্যে বসালেন, বসে আমি দেখি আমাদের দেশে বলে বেড়ার ঘর, মানে বাঁশের ঘর, বাঁশ দিয়ে যে ঘর বানায়, সেই বেড়ার ঘরের মধ্যে যে খাল খননের যে আপনার কোদাল নিয়ে ছবি একটা খবর গাছের কেটে করে লাগিয়ে রেখেছে। দ্যাট ওয়াজ ইন 1986, তখন এরশাদের আমল। তাই বলছি আপনি এই ছবি কেন লাগিয়েছেন? তো আমাদের দেশি কথা শুনতে বাইরে, এই লোক থেকে আমরা ভুলতে পারি না, এই লোক থেকে আমরা ভুলতে পারি না। যে জনগণের মধ্যে চলে গিয়েছিলেন। আরেকটি ঘটনা আমার মনে আছে, আমি তখন এসে বাড়ি এখানে তো শিক্ষা বিষয়ে কাজ করছি। উনি আসতেন, সম্ভব দিনাজপুরে আসলে উনি ঠাকুরগাঁ এয়ারপোর্টে নামতেন, ওখান থেকে উনি গাড়ি নিজে চালিয়ে ড্রাইভ করে দিনাজপুরে আসতেন। ওখান থেকে তিনি সৈয়দপুর যাবেন। আপনার নিশ্চয়ই মনে জানবেন অনেকেই যে সৈয়দপুর যাওয়ার পথে দিনাজপুরের মধ্যেই পরে একটা টেক্সটাইল মিল আছে। ওই টেক্সটাইল মিলের পাশে একটা গ্রাম আছে, এক রাস্তার পাশে। হঠাৎ করে দেখা গেল মোটর কনভয় করছে, কনভয়টা থেমে গেল। প্রেসিডেন্ট সাহেব গাড়ি থামিয়েছেন, থামিয়ে নেমে ওই গ্রামে এক বৃদ্ধার বাসায় গেছে। সব তো দৌড়াদৌড়ি করে এসছে। বৃদ্ধা বাসা তখন একা ছিলেন। তো ঢুকে উনি বললেন, মা আমাকে একটু পানি খাওয়াতে পারেন? তো বৃদ্ধা তো ঠিক আছে, একদম কি করবে, কোন রকমের তাড়াতাড়ি গিয়ে একটা রাতে পানি নিয়ে এসছে। মা আমাকে শুধু পানি দিলেন? দেখেন ঘরে তো কিছু নাই এখন। সেই জন্যই তো বলছি, মা আপনি তো একটা কলা গাছ লাগাতে পারতেন, একটা পেয়ারা গাছ লাগাতে পারতেন, এই পানির সঙ্গে আমাকে কলা অথবা একটা পেয়ারা দিতে পারতেন। জমি করে রাখবেন, গাছ লাগান, কাজ করেন, উৎপাদন করেন, এইভাবে সেই মানুষগুলি উদ্দীপ্ত করতেন। এগুলো বাস্তব সব কাহিনী, কোনো আপনার কিংবদন্তি না, কাহিনী, সত্য কথা। আমি সেই জন্য বলছি যে ওনার যে অবদান, সে অবদান অস্বীকার করলে আমরা সত্যকে অস্বীকার করা হবে। এই যারা ওনাকে অস্বীকার করে, আমি তো বলি যারা তাকে অস্বীকার করে, তারা স্বাধীনতাকে অস্বীকার করে, তারা বাংলাদেশের অস্তিত্বকে অস্বীকার করে। এই মানুষটি দেখেন অল্প সময়ের মধ্যে তিনি ফারাক্কা চুক্তি করেছেন এবং ভারতের সঙ্গে কোনো বৈরিতা করেননি। তার সঙ্গে সুসম্পর্ক রেখেই কিন্তু তিনি সেটা আগে করেছিলেন। তার দাবির কারণে তিনি ইউনাইটেড নেশন থেকে ফারাক্কা দাবি তুলেছিলেন, কোনো হিসিটেট করেন নাই। এগুলো বাস্তবতা। আমাদের দৃষ্টি মনে রাখার কথা যে ইরাক যুদ্ধ ছিল, তখন তার মধ্যস্থতার জন্য যে কমিটি করা হয়েছিল, আল-কুদ কমিটি, তার সদস্য হিসাবে তাকে মনোনয়ন করা হয়েছিল। তাই নয়, সার্কের যে ধারণা, এই যে সাউথ ইস্ট এশিয়ার যে দেশগুলো, সেই দেশগুলো একটা সহযোগিতা দরকার। সেই সহযোগিতায় একমাত্র ভারত বরণী করবে, সে না করে সকলকে নিয়ে করার যে চিন্তা ভাবনা, সেটা উনি ছিলেন, তারই শুরু ছিল। ওই জন্য পরবর্তীকালে আমরা দেখলাম যে সেই বড় দেশটি এই সার্কটাকে অকেজো করে দিল, কারণ ফাংশন করে দিল। এটাই হচ্ছে মূল কথাগুলো। আজকে অর্থনীতির যে ভিত্তি, সেই ভিত্তি তিনি করেছেন। যাই হোক, এখন যে কথা দিয়ে শেষ করতে চাই,
যে শেখ প্রেসিডেন্ট জিয়া রহমানকে যতই খাটো করে দেখা কারণ তাকে খাটো করে দেখার কোনো কারণ নেই, তাকে খাটো করতে পারবেও না, এটা সম্ভব না। কারণ শেখ প্রেসিডেন্ট জিয়া রহমানকে খাটো করতে গেলে বাংলাদেশকে অস্বীকার করা হবে। আমি একটা কিউবার প্রেসিডেন্ট ফিদেল ক্যাস্ট্রোর একটা কথা নিয়ে বলতে চাই। উনি কিউবার মুক্তির জন্য সংগ্রাম করছিলেন, লড়াই করছিলেন। সেই লড়াই করতে গিয়ে তিনি একবার গ্রেফতার হন, অ্যারেস্ট হয়ে গেলেন। তখন তার বিচার হচ্ছিল, বিচারে তাকে 12 বছর কারাদণ্ড দেওয়া হতো। তিনি কাঠগড়ে দাঁড়িয়ে বলেছিলেন, condemn me doesn't matter, history will account. কারণ এখন আমাকে কারাদণ্ড দিতে পারো, ইতিহাস আমাকে দাবি করবে। এই ফিদেল ক্যাস্ট্রো 90 বছর কিউবার প্রেসিডেন্ট হিসেবে কাজ করছেন, কেউ বলতে পারেন না এখন পর্যন্ত। কিউবা এখনো আমেরিকার প্রচলিত একমাত্র দেশ যে সমাজতন্ত্র নিয়ে টিকে আছে, এটা হচ্ছে বাস্তবতা। তাই প্রেসিডেন্ট জিয়াকে খাটো করে দেখাতে চাইলেই দেখা করতে পারবে না, এটা সম্ভব না। আমাদের প্রেসিডেন্ট সাহেব একটু আগে বললেন যে আপনি বাজেট নিয়ে কথা বললে ভালো হবে। বাজেট নিয়ে কথা বলার দরকার নেই। আপনার আজকে যে রেজিস্টার পত্রিকাটা ফ্রন্ট পেজটা দেখবেন, ফ্রন্ট পেজটা দেখলে দেখবেন যে একটা বিশাল হাতি, সে আপনার কতগুলো সাধারণ কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের উপরে উঠে বসে আছে। আর সেই হাতি আপনার বিদেশ থেকে ঋণ নিচ্ছে, আর সেই সঙ্গে আপনার উড়োজাহাজে করে টাকা নিয়ে পাচার করে দিচ্ছে। এরপরে আপনার ভ্যাট ট্যাক্সের চাপে আছে, আপনার করাপশন, দুর্নীতি হচ্ছে, তার ক্রোকোডাইল কুমির, তার নিচে আপনার লুকিয়ে আছে ব্যাংক ডিফল্টার। খুবই চমৎকার একটা কার্টুন। এই কার্টুনটা আপনারা দেখবেন, তারই বাজেট সম্পর্কে জানাটাই হয়ে যাবে। এই বাজেট তো হচ্ছে আপনার কারো টাকার বাজেট, কারো টাকা কি করে সাদা করা যাবে তার বাজেট, কি করে দুর্নীতি আরো বেশি করে করা যাবে তার বাজেট। আপনি দেখেন ট্রান্সপোর্ট সেক্টর সবচেয়ে বেশি বরাদ্দ পায় আমাদের ট্রান্সপোর্ট সেক্টর, তাই না ভাই? হ্যাঁ, ট্রান্সপোর্ট সেক্টর চুরি সবচেয়ে বেশি সুবিধা, সেই কারণে ট্রান্সপোর্ট সেক্টরে বরাদ্দ সবচেয়ে বেশি। এবং আনপ্রোডাক্টিভ খাতগুলোতে ট্রান্সপোর্ট সেক্টরে আমাদের অবকাঠামো তৈরি হওয়ার দিকে আছে, কিন্তু সেই অবকাঠামোতে আপনার উন্নয়নের দিকে দিয়ে যেতে হবে। এখানে দেখুন, আমি যখনই লক্ষ্য করছিলাম ক্যাপিটাল মেশিনের উপরে ট্যাক্স বাড়ানো হয়েছে। ক্যাপিটাল মেশিনের উপরে ট্যাক্স বাড়ানোর অর্থ কি? অর্থ হচ্ছে যে এখানে যেন ইন্ডাস্ট্রি না হয়, যন্ত্রপাতি যেন আমদানি করতে না পারি আমরা, আর কোনো কলকারখানা না করতে পারি। এমপ্লয়মেন্ট কোথায়? আপনার মানুষ কর্মসংস্থান কোথায়? মানুষ কাজ পায় না। ঢাকা শহর থেকে আমাদের যারা এখানে ছোটখাটো ব্যবসা বাণিজ্য করতো, চাকরি করতো, তারা সব গ্রামের দিকে চলে যাচ্ছে। গ্রামের দিকে গিয়েও তো লাভ নাই, সেখানে তো কাজ নাই। এই যে একটা ভয়াবহ অবস্থা, কিছুক্ষণ আগে সাবেক এসপি সাহেব বলেছেন যে এই কথা বলে আপনার এই কৃষি বিপ্লব, শিল্প বিপ্লব বলেছে কোনো লাভ হবে না। যদি আমরা এই ভয়াবহ যে দানব, একটা মনস্টার, একবারে পুরোপুরি মনস্টার, সেই মনস্টারকে যতক্ষণ না আমার বুকের উপর থেকে সরাতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমার কোন বিপ্লবের কাজ হবে না। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, এই সরকার যেটা আমাদের মিঠু ভাইও বলেছেন, মিথ্যার উপরে টিকে আছে। অল স্ট্যাটিস্টিক্স আর ফলস, বানানো, তৈরি করা, যত পরিশ্রম করা আছে সব তৈরি করা। তো আপনি কার উপরে বসে আপনি প্ল্যানিং করবেন, যা করবেন সবই তো ভুল আসবে, ভুল হচ্ছে তাই। আমার কথা নয় তো, আপনি দেখুন যে কিছুক্ষণ আগে আমাদের একজন ভাই বললেন যে বেনজির বাজেট, বেনজিরকে সব দিক দিয়ে এখন বেনজির আমাদের পুলিশ অধিকর্তা ছিলেন, তিনি আমাদের সাবেক পুলিশ কর্তা, র্যাবের ডিজি ছিলেন, তিনিও যা করছেন তাও বেনজির। এখন বাজেট হচ্ছে তাও বেনজির। সাবেক আর্মি চিফ ছিলেন, তিনি যে করছেন সেটাও বেনজির।